নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এইরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কাছে থাকতে পারেন। জন্ম থেকে প্রায় 3 বছর অবধি বা 3 বছরের একটু কম সেই রকম সময় অবধি মেয়েকে ফোন থেকে দূরে রেখেছিলাম। টিভিও কখনো এক্সপ্লোর করতে দিইনি। তবে যবে থেকে ওই ভেলোর যাওয়া শুরু হয়েছে, যবে থেকে ওর ওই প্রসিডিউরটা শুরু হয়েছে না, তো কিছু মাস হয়েছে ফোন থেকে আর দূরে রাখতে পারিনি। আমার মাঝে মধ্যে মনে হয় বাবা মা হিসেবে আমি হয়তো ব্যর্থই হয়ে গিয়েছি। মেয়েকে না এখন খাওয়ার সময় হোক বা মাঝে মধ্যে ও জেদ করলে কিছুটা সময় ফোন দেখতে বা টিভি দেখতে দিতে হয় আর কি। তো ফোনটা থেকে যতটা পারছি দূরে রাখার চেষ্টা করছি। তো টিভিটাই ওকে মাঝে মধ্যে এরকমভাবে চালিয়ে দিই। তো সকালবেলা কিছু করার নেই, ওর বাবার ডিউটি রয়েছে, তো সেই কারণে ও ঘুমোচ্ছে। তো আমি ওকে একটুখানি টিভি চালিয়ে এদিকে ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি। ফোন বা টিভির আলো এক্সপ্লোর করা কিন্তু বাচ্চাদের জন্য খুবই খারাপ। তাও না, আজকাল যুগের বাবা মারা বড্ড বেশি নিরুপায় হয়ে কিন্তু বাচ্চাদেরকে ফোন দেখতে দিতে হয় আর কি। তো আমরা যখন ছোট ছিলাম বা আমাদেরও আগের জেনারেশন, ফোনের তো এতটা এক্সপ্লোর করেইনি কখনো। মানে ফোন যে একটা জিনিস হয় সেটা আমরা কেউই জানতাম না ছোটোবেলায়। সেই কারণে দেখুন কত সুন্দরভাবে আমাদের ছোটোবেলাটা কেটেছে। তবে আজকাল যুগের বেশিরভাগ বাচ্চাদেরকেই দেখি বাবা মারা না চাইতেই কিন্তু ওদেরকে ফোন দিতে হয়, কারণ এই জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু অনেকটা কঠিন ফোন ছাড়া বাচ্চাকে বড় করা। তো আমি অনেকটা সময় আমার মেয়েকে দূরে রেখেছিলাম, তবে ফাইনালি কিন্তু এখন ব্যর্থই হয়েছি। তো মাঝে মধ্যে ওকে দিতে হয়, তবে আমি সবসময় খেয়াল রাখি মোটামুটি 1-1.5 ঘন্টার বেশি যেন কোনো কিছুই ও না দেখে। ফোন দেখলে তো মোটামুটি আধ ঘন্টার মধ্যেই নিয়ে নিই, তো টিভি দেখলে এই ঘন্টাখানিকের মধ্যেই টিভিটা নিয়ে নিই। তাও জানি এতটা সময় টিভি বা ফোনের পেছনে দেওয়া একদমই ভালো নয়। তো আমি চেষ্টা করছি সেই টাইম ডিউরেশনটা কমানোর জন্য। এই কিছুদিন আগেই না একটা চাইল্ড সাইকোলজিস্টের কাছে শুনেছিলাম বাচ্চাদেরকে মিনিমাম বা ম্যাক্সিমাম 20 মিনিটস অবধি ফোন দেওয়া যায়। 20 মিনিট বা আধ ঘন্টার বেশি সারাদিনে ফোন দেখতে দেওয়া উচিত নয়। তো সেটা দেখে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছি, তখন আমি ভাবছিলাম যে আমার মেয়ে তো এর থেকে অনেক বেশি ফোন দেখে, কী করে কমাবো। সেই করে করে আজকাল চেষ্টা করি ওকে একটুখানি ফোন থেকে দূরে সরিয়ে টিভিটা দেখাতে। তো ধীরে ধীরে চেষ্টা করব টিভিটাও যাতে কমিয়ে দিতে পারি আর কি। কয়েকদিন আগেই না এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল শর্টস দেখে, আমার মিনি ব্লগগুলো দেখে, যে বাচ্চার জন্য যে রাইসটা বানাই সেটা কিভাবে বানাই সেটা যেন জানাই দিদিভাইকে। তো সেই রেসিপিটা কিন্তু আমি এখানটা শেয়ার করলাম। তো প্রথমেই দেখতে পেলেন তেল নিয়েছি বা ঘি, তার মধ্যে একটুখানি গোটা গরম মশলা, একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর একটু পনির দিয়েছি। আপনারা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। তো আমি একটু পনিরই দিয়েছি। তারপরে কিন্তু আগের দিনের যে ভাত করা ছিল সেটা দিয়ে দিলাম, মানে লেফট ওভার রাইস। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ভাত দিয়েও করতে পারেন, তবে এই বিরিয়ানি বলুন বা ফ্রাইড রাইসের রেসিপিটা কিন্তু লেফট ওভার রাইস দিয়ে ভালো হয়। তো সেই চালটা দিয়ে ওর মধ্যে একটু নুন চিনি দিয়েছি আর অল্প একটুখানি বিরিয়ানি মশলা দিয়েছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে আমি ওটাকে নামিয়ে নিয়েছি। 5 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর একটা ব্রেকফাস্ট বলুন বা লাঞ্চ এটা বানানো যায়। তো মেয়েকে খাওয়াতে বসেছি, তার ফাঁকে ফাঁকে এদিকের কাজগুলো সেরে নিচ্ছি। তো আপনাদের সাথে যেটা এতদিন ধরে শেয়ার করব বলে শেয়ার করা হয়ে উঠছিল না, সেটা হলো এই কিছুদিন আগেই না বোনের কাছ থেকে আমি রাধারানীর সেবা পেয়েছি। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ এতদিন ধরে রাধারানীর কীভাবে সেবা করব, কীভাবে ওনাকে আমার কাছে রাখবো সেটাই ফিগার আউট করছিলাম আর কি। তো ফাইনালি আজকে কিন্তু আপনাদের সাথে সেই খুশির খবরটা শেয়ার করলাম। তো আমার রাধারানীকে কেমন লেগেছে দেখতে অবশ্যই জানাবেন। যদিও ইনার রূপ বর্ণনা করার মতো আমাদের কাছে কোনো রকমই ভাষা নেই, তাও বলবো আমাদের দৃষ্টি দিয়ে রাধারানীকে আমাদের কাছে যেমন লাগে দেখতে, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সেই কারণে না আমার কয়েকদিন ধরে সেবাটাও একটুখানি বেড়ে গিয়েছে। আর এই যে দুর্গাপুজো গেল, অষ্টমীর সময় আমি রাধারানীকে বাড়িতে প্রতিষ্ঠা করিয়েছি। তো যাই হোক, আমার মতো অধমের জীবনে যে উনি সেই সৌভাগ্যটা দিয়েছেন তার জন্য আমি ভগবানের কাছে সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। আর এদিকে আমার মেয়েকে যে খাওয়াতে বসেছিলাম, প্রায় ঘন্টাখানেক মতো হয়ে গিয়েছে, আমার মেয়ের এখনও অবধি খাওয়া হয়নি। তো সেই স্ট্রাগলের ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার বাচ্চাকে খাওয়াতে ঠিক আমার কতটা সময় লাগে। এই খাওয়াটা খাওয়াতে সকালবেলা আমার 2 ঘন্টা মতো সময় লেগেছে, তার ফাঁকে আমার সমস্ত বাড়ির কাজবাজ হয়ে গিয়েছে। তাও কিন্তু শেষ অবধি আমি আমার মেয়েকে পুরোটা খাইয়ে উঠতে পারিনি। তো শেষমেশ আমি 11টার দিকে যতটা খেয়েছে তারপরে ছেড়েই দিয়েছিলাম যে থাক,
11টা বেজে গিয়েছে, তোকে আর ভাত খাইয়ে লাভ নেই, তুই একদম দুপুরবেলা 12:30 1টার দিকে লাঞ্চ করে নিবি আর কি। আসলে আমার মেয়েকে খাওয়ানোটা এতটাই কঠিন কাজ, যারা সামনে থেকে দেখেছে তারা ব্যতীত এই জিনিসটা কেউই বুঝবে না। ওকে খাওয়াতে গেলে না মনে হয় সমস্ত কাজবাজ ছেড়ে ওকেই খাওয়াতে বসি আর কি। যতই মাথা ঠান্ডা করে ওকে খাওয়াতে বসি না কেন, ওকে খাওয়াতে বসলেই না আমি বড্ড বেশি চেঁচামেচি করে ফেলি। তো মাঝে মধ্যে নিজের উপরেও খুব বেশি খারাপ লাগে যে কেন আমি চেঁচামেচি করছি, ওকে তো ছেড়ে দিলেই পারি। ওই ফরেন কান্ট্রির দিকে দেখেছি বাবা মারা কত সুন্দরভাবে বাচ্চাদেরকে অভ্যেস করায় নিজের থেকে খাওয়ানো। তবে জানি না কেন এই ইন্ডিয়ান পেরেন্টিংয়ে না এটা একদমই আমার জন্য মানে পসিবল ছিল না। আমি মেয়ে হওয়ার পর থেকেই জানতাম, সলিড খাওয়ানো শুরু হওয়ার পর থেকেই জানতাম বাচ্চাদেরকে একা খাওয়াতে দিতে হয় বা ওকে শেখাতে হয়। তবে ছোট থেকেই না আমি একদমই ওই অভ্যেসটা করে উঠতে পারিনি। বাচ্চা যখনই খেত না বা একবেলার খাওয়া ছেড়ে দিত, আমার ভেতরটা বড্ড বেশি অস্থির হয়ে যেত। আমার মনে হয় এরকম ফিলিংস মনে হয় প্রত্যেকটা ইন্ডিয়ান মায়েদেরই রয়েছে। যতক্ষণ না নিজের হাতে বাচ্চাদেরকে আমরা খাওয়াচ্ছি ততক্ষণ অবধি আমাদের সেই মনটা শান্ত হতে চায় না আর কি। তো যাই হোক, এখন তো কিছু করার নেই, এরকমভাবেই চলতে হবে। আশা করি একটু বড় হলেই ঠিক হয়ে যাবে। যারা দেখে তারা সবাই আমাকে বলে যখন স্কুল শুরু হবে তখন তুই কী করবি, তখন কিভাবে ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবি। এটাও আমার কাছে অনেক বড় একটা চিন্তার বিষয়। জানি না যখন শুরু হবে তখন এই জিনিসগুলোর সলিউশন বের করবো আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে অনেক কটা কাজ সেরে নিলাম। আজকে একটুখানি ওল আলুর ডালনা হয়েছে, তার সাথে আগের দিনের না একটা কুমড়ো আলুর তরকারি ছিল, সেটা গরম করে নিয়েছি। ডালও আছে, তো সেটা হয়ে গিয়েছে আর কি গরম করা। তো এখানটায় তার ফাঁকে আমি রান্নাঘরের এই যে চামচ টামচ রাখার যে অর্গানাইজারটা হয় সেটা ভালো করে ক্লিন করে নিলাম। তো আবার আমি অর্গানাইজ করে রেখে দিচ্ছি এর মধ্যে জিনিসপত্রগুলো। রান্নাঘরে প্রত্যেক দিনই মোটামুটি একটা দুটো জিনিস আমি এরকমভাবে ক্লিন করে নিই। প্রত্যেক দিন তো কাপড় দিয়ে মুছি, তার সাথে যে কোনো একটা জিনিস আমি যে কোনো একটা দিন ক্লিন করে নিই আর কি। আর এই যে রান্নার ফাঁকে ফাঁকে যে জল টলগুলো পড়ে না, সেই কারণে নিচের ম্যাটগুলো প্রত্যেক দিনই ভিজে যায়। তো সেটাকে আমি প্রত্যেক দিন একটু রান্নাঘরের জানালাতে বা বাইরে দিয়ে দিই রোদ্দুরে, যাতে আলো বাতাস খেলে আর এগুলো একটু শুকিয়ে যায় আর কি। কারণ প্রত্যেক দিন না এত মোটা জিনিসগুলো ক্লিন করে তারপরে শুকিয়ে ইউজ করা সম্ভব নয়। আর এদিকে তার ফাঁকে আমি ফ্লোরটাও ভালো করে মুছে নিচ্ছি। যেদিনে হাতে সময় থাকে না সেদিন মপ দিয়ে ক্লিন করে নিই, তবে হাতে সময় থাকলে না একটা ভিজে কাপড় দিয়ে আমি হাত দিয়ে মুছে ফেলি আর কি। নিচটা হাত দিয়ে মুছলে কিন্তু অনেক ভালো পরিষ্কার হয়, কোনায় কোনায় ভালো করে ধুলো ময়লাগুলো বের করানো যায়। তো মেয়ের এখন স্নানেরও সময় হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু খেলনাপাতিগুলো ছড়িয়ে রেখেছিল সব একবার ভালো করে ক্লিন করে এখনই একবার ভাবছি ঝাড়ুটা দিয়ে নেব, তারপরে আবার বাদবাকি কাজগুলো বিকেলে করব আর কি। মোটামুটি দুপুরের মধ্যে 3-4 ঘন্টা আমার প্রচুর কাজ থাকে, মানে কাজগুলো শেষ না করতে পারলে না বিকেলবেলার দিকে সেই কাজগুলো আবার টেনে নিয়ে যেতে হয়, তখন বিকেলবেলাও নিজের জন্য একদমই সময় পায় না। আর ছোটো বাচ্চা বাড়িতে থাকলে না বাড়িঘর পরিষ্কার করার জন্য আপনাকে একটু বেশি এফোর্ট দিতে হয়। বড়রা থাকলে হয়তো এতটা এফোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু ছোটরা থাকলে দেখবেন একটু বেশি আপনাকে কাজ করতে হয় আর কি। তো মাঝে মধ্যে আমাকে আমার হাজব্যান্ডও দেখে বলে যে কেন এতবার ধরে ঝাড়ু দেওয়া দরকার পড়েছে। আমার মেয়ের আবার এখন এমন অভ্যেস হয়ে গিয়েছে না, বাড়িতে ধুলো ময়লা থাকলে ও নিজের থেকেই আমাকে বলে দেয় যে মা এখানটা ময়লা হয়ে গিয়েছে, পরিষ্কার করে দাও। তো এইখানে যে কার্পেটটা দেখতে পাচ্ছেন, এই কার্পেটটা না আমি আগের বছরই নিয়েছি, মানে 1.5 বছর মতো হয়েছে আমি কার্পেটটা নিয়েছি। তবে কার্পেটটার কোয়ালিটি দেখলাম একদমই ভালো নয়, নিচের যে জায়গাগুলো রয়েছে না সেটা একটুখানি ক্ষয়ে ক্ষয়ে আসছে আর কি। তো কার্পেটটা পাতানোর সাথে সাথেই না আবার নিচটা ময়লা হয়ে যায়। তো সেটাকেই একটু ভালো করে ক্লিন করে আর সব কিছু আবার গুছিয়ে রেখে দিচ্ছি আগের মতো করে। আজকাল করে যেহেতু ভগবানের সেবার দিকে একটুখানি বেশি সময় দিচ্ছি, সেই জন্য আজকাল না ভিডিওর পেছনে একটুখানি কম সময় দেওয়া হচ্ছে। এতদিন তো সময় দিয়েইছি, তো এখন থেকে ভেবেছি যে অল্প অল্প সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সারাদিনে সব কিছু শেয়ার করতে গেলে না ভিডিওটা অনেক বেশি লম্বাও হয়ে যায় আর আমার কাজেও অনেকটা বেশি সময় লেগে যায়। তো এখন যেহেতু এদিক ওদিকে অনেকটা সময় দিতে হচ্ছে, আর কয়েকদিন পরে তো মেয়েকেও স্কুলে ভর্তি করবো ভাবছি, তো ওর পেছনেও সময় যাবে, সেই কারণে ভিডিওর পেছনে একটুখানি কম সময় দিচ্ছি। আর এদিকে না জামা কাপড়গুলো কালকে যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন শুকিয়ে গিয়েছে। কিছুগুলো দেখলাম শুকিয়েছে, কিছুগুলো ভেজা রয়েছে, সেগুলো আবার উল্টে পাল্টে শুকোতে দিলাম। আর বাদ বাকিগুলো এখানটায় আমি ফোল্ড করে নিয়েছি। কিছু জামা কাপড় আয়রন করা ছিল, সেগুলো একদম আয়রন করে রেখে দিয়েছি। প্রত্যেক দিনই মোটামুটি হাজব্যান্ডের যে অফিসের জামাগুলো থাকে বা মেয়ে যেগুলো বাইরে পরে যায় সেগুলো আমি প্রত্যেক দিনই আয়রন করে দেওয়ার চেষ্টা করি আর কি। কারণ আমার না আয়রন করতে একদমই ভালো লাগে না, এটা আপনারা যারা আমাকে অনেক দিন ধরে দেখছেন তারা নিশ্চয়ই জানেন। তো যখনই হাতের কাছে একটা দুটো জিনিস থাকে তখনই আয়রন করে দিই। অনেক বেশি বেরিয়ে গেলে না তখন মনে হয় বাইরে দিয়ে আসি আর কি। আর এই কয়েকদিন আগে তো আমার আয়রনটাও খারাপ হয়ে গিয়েছিল,
তো সেটাকে আবার নতুনভাবে কিনতে হয়েছে। যে আয়রনটা পুরোনোটা ব্যবহার করতাম সেটা প্রায় 6-7 বছরের পুরনো আয়রন ছিল, আরও বেশি হবে হয়তো, কম নয়। তো সেটা তো খারাপ হয়ে গিয়েছিল, মাঝখানে একবার খারাপ হয়ে গিয়েছিল, ঠিক করেছিলাম, তারপরে দেখলাম আবার খারাপ হয়ে গিয়েছে। তাই এবারে ভাবলাম যে না, আর ঠিক করে লাভ নেই। যার কাছে ঠিক করতে দিয়েছিলাম উনিও বললেন যে এটা ঠিক করলে আবার খারাপ হয়ে যেতে পারে, তার থেকে ভালো নতুন একটা কিনে নিই। তো যাই হোক, নতুন একটা কিনেছি, সেটাতে দেখলাম বেশ ভালো আয়রন হচ্ছে। আপনাদেরকে পরের কোনো ভিডিওতে দেখাবো, আপনারা চাইলে কিন্তু নিতেই পারেন। আর এখানটাই যে আমার আরেকবার কাঁচা হয়ে কমপ্লিট হয়ে গেল। আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, এরপরে ওকে ফ্রেশ করে একদম খাইয়ে দেব। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।